হ্যালো। তো ভাইয়ারা, আজকে আমরা চলতরিৎ পড়ব। তো চলতরিৎ শুরু করলাম। আজকে শুরু করতেছি আমাদের আজকের পড়া। আজকে আমাদের প্রথম টপিক হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি? আচ্ছা, তড়িৎ প্রবাহ কি? এ হলো আমাদের একটা পরিবাহী। তো এই পরিবাহীর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত করি, তাহলে আমাদের চার্জ, অসংখ্য সংখ্যক চার্জ এক স্থান থেকে আরেক স্থানে যায়। মানে অনেকগুলো চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। তো একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। একক সময়ে যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তো I is equal to Q by T আমরা লিখতে পারি। I is equal to আমরা dQ by dt লিখতে পারি, কারণ মানে খুবই অল্প সময় যদি আমরা হিসাব করি তাহলে আমরা dQ by dt লিখতে পারি। তো I is equal to Q by T লেখা যায়, তো Q is equal to IT ও তো লেখা যায়, ঠিক না? Q is equal to IT লেখা যায়। তো আমরা Q is equal to ডিফারেন্সিয়েশন অফ I dt লিখতে পারি, মানে ইন্টিগ্রেশন অফ I dt লিখতে পারি। Q is equal to ইন্টিগ্রেশন অফ I dt লিখতে পারি, I dt। এখানে I এর সাথে T এর ইন্টিগ্রেশন করলে মানে একটা মান পাবো, এই মানটাই হলো এখানে Q। তো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বুঝতে পারবো। আচ্ছা, 5 সেকেন্ডে মোট প্রবাহিত চার্জের পরিমাণ নির্ণয় করো। এই গ্রাফটা দেখে আমাদের এই ম্যাথটা করতে হবে। তো এই গ্রাফে কি দেখো ভাইরা, প্রথম সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার, দ্বিতীয় সেকেন্ডে এটা নেমে 5-এ আইছে। তো 4 সেকেন্ড পর্যন্ত এটা 5-এ আছে এবং 5 নম্বর সেকেন্ডে এটা 0 হয়ে গেছে। তো এখানে আমাদের কি বলছে, 5 সেকেন্ডে মোট চার্জের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে চার্জের পরিমাণটা হলো কিউ। আমরা কি পড়ছি একটু আগে, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি, ঠিক আছে? এখানে আই ডিটি, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ডিটি। আমরা ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল বের করি সবসময়, ইন্টিগ্রেশন ক্ষেত্রফল বের করতে কাজে লাগে। তো এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে কাজে লাগবে। এখানে আমরা ইন্টিগ্রেশন করব না, এখানে আমাদের বুঝতে হবে এখানে আমাদের কি করতে বলছে আমাদের। তো এখানে আমাদের আই ভার্সেস টি এর গ্রাফের ক্ষেত্রফলটা বের করতে হবে। যদি আমি আই ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে আমরা এই কিউটা বের করে ফেলবো। তো আমাদের ক্ষেত্রফল আমরা কেমনে বের করব? দেখো ভাইরা, এইখানে ক্ষেত্রফল বের করার আগে আমি এটাকে ভাগ করে নেবো অনেকগুলো ভাগে। এই যে প্রথমে এটুকু একটা আয়তক্ষেত্র, এটুকের ক্ষেত্রফল বের করব। তারপরে এইটুক হলো আমাদের একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। তারপর আবার এইটুকু দেখো আরেকটা ট্রাপিজিয়াম, এইটুকের ক্ষেত্রফল বের করব। প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। এখানে ভূমি কত, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 10 আর প্রস্থ 1, ঠিক আছে? তারপরে প্লাস, তারপরে যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। তো হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এইটা আর এইটা, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে কত, 10 আর 5,
10+5, 10+5 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? এখান থেকে এইটুক 1, তো 1 আবার প্লাস আবার এইটুক ট্রাপিজিয়ামের আবার ক্ষেত্রফল কি? হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কোনটা? সমান্তরাল বাহুদ্বয় এইটা আর এইটা, এইটা আর এইটা। কত কত? এখান থেকে এইটুক কত? 4, মানে কত? 2 থেকে 4 পর্যন্ত, তাহলে কতটুক হয়? 2 থেকে 4 পর্যন্ত 2, 1 2, 2 থেকে 4 পর্যন্ত এইটুকের পরিমাণ 2 থেকে 4, তাহলে 2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 2 যোগ এইটুক 5, তো কত হয়? আমার 2 থেকে 5 পর্যন্ত বলছে, আমার এখান থেকে 5 পর্যন্ত পারে নাই, তো কত? 1 2 3, 3। তারপরে এদের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে এইটুক এদের মধ্যবর্তী দূরত্ব, কত? মধ্যবর্তী দূরত্ব 5। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পুরা এইটুকের ক্ষেত্রফল পাই। এইটুকের ক্ষেত্রফলটাই হবে আমাদের প্রবাহিত চার্জের পরিমাণ। এইটুকের ক্ষেত্রফল কত হয়? 10 যোগ কত হয় এটা হিসাব করলে? 15/2 যোগ 5 5 25, 25/2, তো হিসাব করলে আছে 30 কুলম্ব চার্জ। তো আমাদের এই গ্রাফের অ্যান্সার 30 কুলম্ব, মানে 30 কুলম্ব চার্জ পাওয়া যায়, ঠিক আছে, 5 সেকেন্ডে। তো আমরা তারপরে আর একটু ম্যাথ দেখি। ম্যাথ দেখার আগে আমাদের বাহকের তারণ বেগ কি, চার্জ বাহকের তারণ বেগ কি তা বুঝবো। তারণ বেগ কি? তারণ বেগ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তারণ বেগটা আচ্ছা, এটা একটা পরিবাহী, আঁকি, ধরি এটা একটা পরিবাহী। এই পরিবাহীতে অসংখ্য ইলেকট্রন থাকে, মানে প্রবাহিতে যখন মানে তড়িৎ প্রবাহ করা হয়, মানে বিদ্যুৎ প্রবাহ করা হয়, তখন ইলেকট্রনগুলো অনেক ছোটাছুটি করে, ঠিক আছে। ইলেকট্রনের অনেক বেগ থাকে, মানে বেগ অনেক বেশি থাকে ইলেকট্রনের, কিন্তু ইলেকট্রন একদম কিন্তু একটা পথে, সবগুলো ইলেকট্রন কিন্তু একটা পথে যায় না। এই ইলেকট্রন এদিকে যায়, এই ইলেকট্রন যায় এদিকে, এই ইলেকট্রন এদিকে। তো এইগুলা মানে ছোটাছুটি করতে করতে একটা গড় বেগে আগায়, সামনের দিকে আগায়। এই ইলেকট্রনগুলো ছোটাছুটি করতে করতে একটা গড় বেগে সামনের দিকে আগায়, একটা ধাক্কা অনুভব করে সামনের দিকে। এই সামনের দিকে যে বেগটা পাই, এই বেগটাকে আমরা তারণ বেগ বলি। তারণ বেগ মূলত সবগুলা ইলেকট্রনের গড় বেগ। আচ্ছা, লিখে দিই এখানে, তারণ বেগ মূলত ইলেকট্রনের গড় বেগ। তারণ বেগ ইলেকট্রনের গড় বেগ। তারপরে গড় বেগ, তারণ বেগের সাথে আমাদের তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক আছে। তারণ বেগের সাথে লিখি তারণ বেগের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক। তারণ বেগের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক। তারণ বেগের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি? আমরা একটা সূত্র লিখি, I = NAVE। তো এই সম্পর্ক, এই যে এই বেগটা হলো তারণ বেগ, I = NAVE, এটা একটা সূত্র। এই সূত্র আকারে আমরা সম্পর্কটা প্রকাশ করি। তো এখানে n কি? nটা হলো আয়তনের চার্জ, মানে একক আয়তনে চার্জ, মানে 1 মিটার কিউবে যতটুকু চার্জ হয় অতটুকু চার্জ। n = কি? একক আয়তনে চার্জ সংখ্যা।
একক আয়তনে 4 সংখ্যা। এখানে এটা কি? এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভিটা কি? ভিটাই তো আমাদের তারণ বেগ। তারণ বেগ। ভিটা কি? তারণ বেগ। আর ইটা কি? ইটা হলো ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ। এটা কি? ইলেকট্রনের চার্জ। তো আমাদের এই সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারি, একবারে বসালে হয়ে যাবে। তো এই সূত্র দিয়ে আমাদের বেশি ম্যাথ পেতায় না, ডাইরেক্ট সূত্র বসালে ম্যাথ হয়ে যায়, এরকম ম্যাথই দেয়। তো তারপরে আমাদের একটা ম্যাথ দেখি আমরা। 5 মিলিমিটার স্কয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহকের মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রন সংখ্যা 2 × 10⁻28 হলে ইলেকট্রনের ত্বরণ বেগ কত? আচ্ছা, 5 মিলিমিটার স্কয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহকের মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা n এর মান দেওয়া আছে, ইলেকট্রনের ত্বরণ বেগ কত? তো আমার এখানে n এর মান না, সবগুলা মানই দেওয়া আছে। তো এখানে আমাদের সূত্রটা কি? I = NAVE। তো এইখানে আমাদের v বের করতে হবে, ত্বরণ বেগ কত? v = কত? v I/NAE। তো এখানে আমাদের I এর মান দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার। I কত? 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। তো এর মান কত? এর মান এখানে কত দেওয়া আছে? 5 মিলিমিটার স্কয়ার। এর মান 5 মিলিমিটার স্কয়ারে আমরা মিটার স্কয়ারে কনভার্ট করব। তো মিলিমিটার স্কয়ারে মিটার স্কয়ারে কনভার্ট করতে হলে 10⁻6 গুণ দিতে হয়, এটা জানি, মিটার স্কয়ার। তারপরে এখানে ইলেকট্রনের কত? ইলেকট্রনের চার্জ কত? E = 1.6 × 10⁻, কত? 10⁻19। তো এখন আমরা যদি মানগুলা বসাই, উপরে 20, নিচে 2 × 10⁸ × 5 × 10⁻6 × 1.6 × 10⁻19। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 1.25 × 10⁻3 ms−1। তো দেখো এরা এখানে খুবই অল্প পরিমাণ বেগ পাইছি, মানে বেগের পরিমাণ খুবই অল্প। ত্বরণ বেগের মান কমই হয়, কারণ ইলেকট্রন অনেকগুলো ইলেকট্রন ছোটাছুটি করে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। তো বেগের পরিমাণ আলটিমেটলি অনেক অল্প হয়ে যায়, বুঝছো? তো এটা আমাদের অ্যান্সার। তারপরে টপিক কি? বৈদ্যুতিক শক্তি ক্ষমতা ও তাপীয় ক্রিয়া। বৈদ্যুতিক শক্তি ক্ষমতা ও তাপীয় ক্রিয়া। এই তাপীয় ক্রিয়াটা আমরা পরে বুঝবো, আগে বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতাটা বুঝি। বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতা কি? ছোটবেলাকার পড়া, 9-10 টপিক। তো ধরো এটা একটা রোদ, আর মানের একটি রোদ। এই রোদের মধ্যে দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, আর এর বিভব পার্থক্য V। ঠিক আছে, তড়িৎ প্রবাহ এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাই এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস। যেদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হয় ওইদিকে প্লাস হয়, আর যেদিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় ওইদিকে মাইনাস হয়, এটা মনে রাখবা। তো আমরা এইগুলো সূত্র জানি, নর্মালি সূত্র। V = IR, ছোটবেলাকার সূত্র, মানে বিভব পার্থক্য = তড়িৎ প্রবাহ আর রোধের গুণফল। V = IR।
তো তারপরে আমরা এখান থেকে ক্ষমতা দেখতে পারি। ক্ষমতাটা পি দিয়ে প্রকাশ করা হয়। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ভিআই। পি ইজ ইকুয়াল টু ভিআই লেখা যায়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা প্রাথমিকভাবে এগুলো সূত্র মনে রাখতে হয়, এগুলা কনভার্ট হয়ে অন্যান্য সূত্র আসে। তো পি ইজ ইকুয়াল টু ভিআই। তারপরে আমরা পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর লিখতে পারি। কেমনে হয় দেখো ভাইয়ারা, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো এখানে ভি ইজ ইকুয়াল টু যদি আই আর লিখি, হ্যাঁ এখানে যদি ভি ইজ ইকুয়াল টু আই আর লিখি, আই আর ইন্টু আই, এই আই গুণ করলে আই স্কোয়ার আর হয়ে যায়। ঠিক আছে, তো তারপরে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আরও লিখতে পারি। পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আরও লিখতে পারি। তো এটা কেমনে হয়, এটাও একইভাবে আমরা এইখানে দেখো, এখানে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা জানি না, ভি ইজ ইকুয়াল টু আই আর। তো এইখানে আমরা আই ইজ ইকুয়াল টু ভি বাই আর যদি দিই, এখানে আই স্কোয়ার আছে, এখানে আই স্কোয়ারের জায়গায় ভি বাই আর দিতে পারি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো স্কোয়ার ইন্টু আর, তো এ আর কাটে, তো ভি স্কোয়ার বাই আর থাকে। ঠিক আছে, নর্মালি সূত্র এগুলা। আচ্ছা ভাই দেখো, এইখানে এটা দেখলে আমরা বুঝতে পারি এইখানে পি সমানুপাতিক আর, কিন্তু এইখানে দেখো ভাইয়ারা, পি সমানুপাতিক 1/r। এখানে পি সমানুপাতিক আর, এই সূত্রে পি সমানুপাতিক আর, আর এখানে পি সমানুপাতিক 1/r। তো কোনটা ঠিক, এটা আর লিখছি, সরি ভাইয়া, পি সমানুপাতিক 1/r। তো এটার মধ্যে কোনটা ঠিক, আসলে দুইটাই ঠিক, আমাদের বুঝতে হবে কখন কোনটা যাচ্ছে। এখানে দেখো, এখানে আই কনস্ট্যান্ট, এইখানে আমাদের আই কনস্ট্যান্ট, এখানে আমাদের আই কনস্ট্যান্ট, আর এইখানে আমাদের ভি কনস্ট্যান্ট, ভি সমান কনস্ট্যান্ট, এখানে আমাদের ভি কনস্ট্যান্ট, এখানে আমাদের আই কনস্ট্যান্ট হইলে পি সমানুপাতিক আর, আর ভি কনস্ট্যান্ট হইলে পি সমানুপাতিক 1/r। এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো ভাইয়ারা আমাদের আরেকটা সূত্র আছে, মানে যদি শক্তি বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে। শক্তি বের করার সূত্র হচ্ছে, শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকুয়াল টু পিটি, পি ইন্টু টি। আমাদের এখানে পি আর টি থাকলে আমরা শক্তি বের করতে পারবো। আমরা শক্তি বের করার আগে একটা লাইন আমাদের জানা উচিত। শক্তি বের করার আগে, ক্ষমতা হচ্ছে একক সময়ে প্রবাহিত শক্তি, এই ক্ষমতা হইল একক সময়ে প্রবাহিত শক্তি। পি ইজ ইকুয়াল টু ই বাই টি লেখা যায়, এই কারণে ই ইজ ইকুয়াল টু পিটি লেখা যায়। ক্ষমতা হচ্ছে একক সময়ে প্রবাহিত শক্তি, একক সময়ে প্রবাহিত শক্তি। পি ইজ ইকুয়াল টু ই বাই টি লেখা যায়, তো ই ইজ ইকুয়াল টু পিটি লেখা যায় নর্মালি, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু পিটি লেখা যায়। তো ভাই আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বুঝতে পারবো কনসেপ্টগুলা। দেখো ভাই ম্যাথ, 200 ওহম রোধের একটি বাল্বের ভেতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর
দুই প্রান্তের বিভব পার্থক্য কত এবং বাল্বের ক্ষমতা কত? 200 ওহম রোধের একটি বাল্বের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত এবং বাল্বের ক্ষমতা কত? দেখো ভাইয়ারা, এখানে কি কি দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 200 ওহম, হ্যাঁ। আয়ের মান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। আমাদের এখানে ভি বের করতে হবে আর পি বের করতে হবে। এখানে ক্ষমতা আর বিভব পার্থক্য দিয়েছে। তো ভি ইজ ইকুয়াল টু কি জানি আমরা? ভি ইজ ইকুয়াল টু আই আর। নর্মালি এমসিকিউ এর অঙ্ক এগুলো। এখানে আয়ের মান কত? 0.5 আর আর এর মান কত? 200। গুণ করলে কত পাই? 100 ভোল্ট। ঠিক আছে, বিভব পার্থক্য 100 ভোল্ট। আর ক্ষমতা যদি বের করতে বলে, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। ঠিক আছে, এখানে আয়ের মান কত? 0.5 স্কোয়ার ইন্টু আর এর মান কত? 200। কত হয়? 5 ওয়াট। ক্ষমতা 5 ওয়াট। নর্মাল ম্যাথ এগুলো, এমসিকিউ আসে। তারপরে এখানে 12 ভোল্ট তড়িৎ চালক শক্তি এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় 7 ভোল্ট। মোট সরবরাহকৃত তড়িৎ প্রবাহ কত? ম্যাথটা আরেকবার দেখি আমরা। 12 ভোল্ট তড়িৎ চালক শক্তি এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় 7.0 ভোল্ট। মোট সরবরাহকৃত তড়িৎ প্রবাহ কত? তো এখানে আমাদের কি বলছে? এখানে বলছে, এই দেখো, একটা ব্যাটারি, এই ব্যাটারির শক্তি দেওয়া আছে, তড়িৎ চালক শক্তি দেওয়া আছে 12 ভোল্ট, হ্যাঁ। তো এইটা একটা মোটরের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই মোটরের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 7 ভোল্ট। ঠিক আছে, 7 ভোল্ট। তোমার অবশিষ্ট কতটুকু বাকি থাকে? কতটুকু বিভব পার্থক্য বাকি থাকে? মানে তড়িৎ চালক শক্তি খরচ হইতে বাকি কতটুকু থাকে? 7 তো খরচ হয়ে যায়, তো বাকি থাকে কতটুক? অবশিষ্ট থাকে, এলে কি অবশিষ্ট থাকে 12 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট বাকি থাকে। তো আমাদের কি বলছে? সরবরাহকৃত, মানে যেটুক বাকি থাকে ওইটুকুই তো আমাদের সরবরাহ হবে, তাই না? যেটুক বাকি থাকে ওইটুকুই আমাদের সরবরাহ হবে। তো এখানে সরবরাহকৃত তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহের পরিমাণ I ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এখানে আমাদের ভি কত? 5 ভোল্ট। আমরা জানি ভি 5 ভোল্ট, এখানে বের করছি। আর আর এর মান কত? আর এর মান এখানে কি বলছে? অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম, 0.1 ওহম। তো 0.1 দিই, তো কত পাই আমরা? 50 অ্যাম্পিয়ার। তো আমাদের মানে সরবরাহকৃত তড়িৎ প্রবাহ কত? 50 অ্যাম্পিয়ার। অ্যান্সার। ঠিক আছে, তো এখন আমরা তার পরের ম্যাথে যাই। কি বলছে পরের ম্যাথ? পরের ম্যাথ না, পরের কনসেপ্টে যাই। আচ্ছা, এখানে রোদের উপরে তাপমাত্রার প্রভাব। আমাদের এখানে বলছে রোদের উপরে তাপমাত্রার প্রভাব। আচ্ছা, কেউ যদি বলে তোমারে, মনে করো কোনো প্রবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অনেকক্ষণ ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো ওই প্রবাহীটার একটা না অনেকগুলা তাপমাত্রার পরিবর্তন আসবে। মনে করো প্রথমের দিকে তার তাপমাত্রা মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 40, তারপরে 50, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। তো এক এক সময় রোদের মান এক এক রকম হবে। যদি তোমার বলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদের পরিমাণ কত, কেমনে বের করবা? মানে যে কোনো তাপমাত্রায় যদি রোদের পরিমাণ বের করতে হয় তাহলে এই সূত্র তোমরা ফলো করবা।
এখানে সূত্রটা হলো আর ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা। কি বলছে? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, ঠিক আছে, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। তো এখানে আমার আর নটটা কি? আর নটটা হলো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এ রোধ। 0 ডিগ্রি সেলসিয়াসের রোধটাকে আমরা এখানে আর নট ধরি, ঠিক আছে। আর এখানে আলফাটা কি? আলফাটা হইল রোধের তাপীয় সহগ, রোধের তাপীয় সহগ। এই রোধের তাপীয় সহগ নিয়ে আমরা আলফা ধরি। আর থিটা তো থিটাই, যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করতে বলবে ওই থিটাটা, এটা ওই তাপমাত্রাটাই এই থিটা। বুঝছো এরা? এটা দিয়ে আপাতত কোনো ম্যাথ দেখবো না, এটা শুধু সবগুলো মান দেওয়া থাকবে, একটা মান বের করতে হবে, এরকম ধরনের কিছু আসবে, এরকম কঠিন কিছু আসবে না। যেন তোমরা হাতেই করতে পারো, ক্যালকুলেটর না লাগে, এই ধরনের ম্যাথ আসবে। ঠিক আছে ভাইরা? তো তারপরের টপিকে যাই। তারপরে আমাদের কি? তারপরে আমাদের তুল্য রোধের সূত্র, তুল্য রোধ মানে রোধের সূত্র ও তুল্য রোধ মানে রিলেটেড টপিক। তো আমরা তুল্য রোধটা আপাতত আজকে বুঝবো না, তুল্য রোধটা অন্যদিন বুঝবো। রোধের সূত্রটা বুঝি আজকে, রোধের সূত্র দেখবো, রোধের সূত্রের কয়েকটা ম্যাথ দেখবো। তো তুল্য রোধটা আজকে বুঝবো না, তুল্য রোধটা কালকে। রোধের সূত্র, রোধের সূত্র। তো ভাইয়ারা মনে করো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর ধরি রোধ আর, ঠিক আছে, পরিবাহীর রোধ আর। তো পরিবাহীর দৈর্ঘ্যটা হইল, এই দৈর্ঘ্যটা হইল ধরি এল, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরি এ, ঠিক আছে। তো আমরা লিখতে পারি আর সমানুপাতিক এল বাই এ। আচ্ছা, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যদি আমাদের এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এই পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের আর এর মানও বাড়বে। আর যেহেতু এখানে এ ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, তাই আমাদের যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, মনে করো এই তারটারে আমি দুই সাইড দিয়ে চাপ দিয়ে এরকম করে ফেললাম, ঠিক আছে, এরকম করে ফেললাম, তো আমাদের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ বৃদ্ধি পাবে, এখানে বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের রোধের মানটা কমবে, কমে আসবে। বুঝছো? এখানে আমাদের তাহলে রোধের মানটা কমবে। তো আমরা এখান থেকে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে পারি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখানে রোটা হইল সমানুপাতিক ধ্রুবক, এটারে আমরা আপেক্ষিক রোধ বলতে পারি। রোটা হলো আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। রোটা কি? আপেক্ষিক রোধ। আচ্ছা, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের কিছু নিয়ম আছে। এই আপেক্ষিক রোধের নিজস্ব ধর্ম আছে, পরিবাহীর উপাদানের নিজস্ব ধর্ম। আপেক্ষিক রোধটা কি? পরিবাহীর উপাদানের নিজস্ব ধর্ম। আপেক্ষিক রোধ হলো পরিবাহীর উপাদানের নিজস্ব ধর্ম। আপেক্ষিক রোধটা কি? পরিবাহীর উপাদানের নিজস্ব ধর্ম। আর এটা যদি এই পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় বা হ্রাস করা হয়, তো এই আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি তাপমাত্রা হ্রাস করা হয় বা বৃদ্ধি করা হয়, তাহলে এই রোধের পরিবর্তন হবে, আপেক্ষিক রোধের পরিবর্তন হবে। তো নির্দিষ্ট তাপমাত্রায় এটি ধ্রুব, নির্দিষ্ট তাপমাত্রায় এটি ধ্রুব,
ঠিক আছে, নিশ্চয়তার মধ্যে এটি ধ্রুব। তো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বুঝতে পারবো। একটি তামার তারের রোধ 10 গুণ বাড়ালে তাকে টেনে কত গুণ লম্বা করতে হবে? মানে একটি তামার তারের রোধ যদি আমরা 10 গুণ বাড়াই, 10 গুণ বাড়াই না, 10 গুণ করি, একটি তামার তারের রোধ যদি আমরা 10 গুণ করি, তাকে টেনে কত গুণ লম্বা করতে হবে? তাহলে তাকে টেনে কত গুণ লম্বা করতে হবে? ঠিক আছে, তো এরা ধরো এটা একটা তামার তার, ঠিক আছে, এই তামার তারের রোধ ধরি R1, ঠিক আছে, এর রোধ R1, তো এটার দৈর্ঘ্য ধরি, এর দৈর্ঘ্য ধরি L1, ঠিক আছে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরি A1, ঠিক আছে। তো এর দৈর্ঘ্য আমরা রোধের মান যদি 10 গুণ করি, তো আমাদের এল কত গুণ হবে, কত গুণ লম্বা করতে হবে? তো ধরো আমার এখানে R2 হইলো, এটা R2, এখানে এটা হইলো L2, আর এইটা হইলো A2। তো আমরা নর্মালি সূত্র লিখি, R2 by R1 is equal to L2 by L1 into A1 by A2 লেখা যায়। দেখো ভাইরা, আমরা R2 by R1 লিখছি, R2 is equal to কি, L1 by L2, L2 by L1 is L2 by A1, আর R1 is equal to কি, R1 is equal to L1 by A1। তো আমরা এটা নিচে লিখছি, তাই এই কারণে A1টা উপরে, L1টা নিচে, ওই পারে গিয়ে এটা উল্টাই যাবে, ঠিক আছে। তো এই অনুপাতটা লিখছি। তো আমরা এটা জানি L1 into A1 is equal to A2 into L2, L1 by A1 is equal to A2 L2, L1 A1 is equal to A2 L2। তো এখান থেকে আমরা লিখতে পারি L1 by L2 is equal to A2 by A1 লেখা যায়। তো এইখানে দেখো A2 by A1 is equal to L1 by A2। তো তারপরে আমার এখানে কি A1 by A2 is equal to অবশ্যই L2 by A1 হবে, L2 by L1 হবে। তো আমাদের L2 by L1 into A1 by A2 মানে কি L2 by L1। তো আমাদের এটা দুটো গুণ করলে কত হয়, L2 স্কোয়ার বাই L1 স্কোয়ার। তো R1 by R2 by R1 is equal to L2 স্কোয়ার বাই L1 স্কোয়ার। তো আমাদের প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছিল R1 যদি 10 গুণ করা হয়, মানে R এর মান, R যদি 10 গুণ করা হয়, তো L এর মান কত হবে, মানে L কত গুণ লম্বা করতে হবে। তো আমার শুরুতে R1, তো আমাদের L2 by L1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে R1 ইজ ইকুয়াল টু কি ধরি, R1 ইজ ইকুয়াল টু না R2 ইজ ইকুয়াল টু 10 R1, ঠিক আছে, R2 ইজ ইকুয়াল টু 10 R1, যেহেতু R1টা R2টা R1 এর 10 গুণ, এই কারণে আমার প্রশ্নে কি বলছে 10 গুণ বাড়ালে, 10 গুণ করলে, এই কারণে আমি R2টা R1 এর 10 গুণ করছি।
তো এইখানে L2/L1 লিখছি, পুরোটার উপর স্কোয়ার দিছি। তো আমাদের এখানে কি R2/R1, তো আমার কি 10R1/R1। তো আমাদের কি এখানে L2/L1 ইজ ইকুয়াল টু √10। এই R1 কেটে যায়, শুধু 10 থাকে। তো এখানে কি লিখতে পারি, L2/L1 ইজ ইকুয়াল টু √10। তো আমাদের √10 গুণ লম্বা হবে। তো √10 গুণ এত গুণ লম্বা হবে অ্যান্সার। বুঝছো এরা, আমাদের 10 গুণ বাড়ালে এত গুণ লম্বা হবে। ওদের মান 10 গুণ বাড়ালে এটা √10 গুণ লম্বা করতে হবে। তারপরে টপিক, আমাদের লাস্ট টপিক আজকের, ওইরকমই একটা অঙ্ক। একই রোধের দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:4 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত? একই রোধের দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:4 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত? ঠিক আছে, তো ধরো আমাদের একই রোধের দুইটা তার, এই যে একটা তার, এই আরেকটা তার, এর দৈর্ঘ্যের অনুপাত হলো 1:4। ঠিক আছে, তো আমাদের এটা ধরি R2, মানে সরি R1, এটার দৈর্ঘ্য হলো, এটার দৈর্ঘ্য হলো L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1। ঠিক আছে, R1 ইজ ইকুয়াল টু রো L1/A1। আমরা A1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রো L1 পাই R1 স্কোয়ার লিখতে পারি। তো একইভাবে আমরা এটারে R2 লিখি, রো যেহেতু একই তার তাই রো সেম হবে দুইটার। L এর মান ধরি L2, আর এটা কি A2। তো তারপরে রো L2, এটা কি পাই R²2, মানে পাই R2 স্কোয়ার। ঠিক আছে, তো আমরা দুইটা তারের ক্ষেত্রে ধরে নিলাম R1 R2। তো আমাদের কি বলছে এখানে, দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:4 হলে ব্যাসার্ধের অনুপাত কত? আমাদের ব্যাসার্ধের অনুপাতটা বের করতে হবে। তো আমরা এখানে দুইটার একটা অনুপাত লিখতে পারি, না দুইটা যেহেতু R1 আর R2 সমান, তো R1 ইজ ইকুয়াল টু R2 লিখতে পারি। তারপরে R1 এর মান কত, R1 এর মান রো L1/A1, আর R2 এর মান রো L2/A2। আমার এই রো কেটে যায়, থাকে কি L1 পাই R² R1, L2 পাই R² R2। তো আমার এখানে পাইও কেটে যায়, থাকে কি L1/R1 স্কোয়ার, L2/R2 স্কোয়ার। তারপরে এই আমাদের কি বলছে, ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত ধরি R1/R2 ইজ ইকুয়াল টু R1/R2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এবারে R1/R2 বলছে L1/L2, R1/R2 ইজ ইকুয়াল টু L1/L2। এই R1টা উপরে গেল, L নিচে আসলো, L1/L2। তো আমার এইখানে L1/L2 নির্ণয় করতে হবে। L1 এর মান কত, L1/L2 সমান কত, আমরা 1:4 জানি, প্রশ্নে বলা হয়েছে 1:4 অনুপাত হইলে তাহলে
R1/R2 কত এটা বের করতে বলছে। তো আমার প্রশ্ন অনুসারে এখানে 1/4 হবে, ঠিক আছে। তো তারপরে আমাদের কি বলছে, R1/R2 কত, তো √1/4, সো 1/2। তো 1/2, তো এখানে R1:R2 1:2। তাহলে কি বুঝলাম, যদি দৈর্ঘ্য 1:4 অনুপাতে, মানে দৈর্ঘ্যের অনুপাত যদি 1:4 হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে 1:2। ঠিক আছে ভাইয়ারা, তো আজকের মতো আমরা শেষ করি। এর পরের দিন আমরা তুলরোধ দিয়ে শুরু করব, যতটুকু পড়ানো যায়। তো আজকের মতো ভাইয়ারা বিদায় নিই।